আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। 21 রাতে নির্বাচনের সুনিশ্চিত সময়সীমা সম্বন্ধে আমরা এখনও জানতে না পারলেও নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের মধ্যে জোট গড়া না গড়া নানান ধরনের প্রক্রিয়ার মধ্যে শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় ইসলামী দলগুলো জোট গড়ার বিভিন্ন ধরনের প্রক্রিয়া শুরু করেছে। যদিও আমরা জানি ইসলামী দলগুলোর মধ্যেও নানান ধরনের মতবিরোধ রয়েছে, তারপরও এটাই বাস্তবতা যে আওয়ামী লীগ সরকার পতনের পর ইসলামী দলগুলো চাঙ্গা হয়ে উঠেছে। নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলো কী করতে চাইছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাশেমি এবং রয়েছেন খিলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। আমি আহমদ আলী কাশেমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা কোন প্রক্রিয়া এগোচ্ছেন নির্বাচনকে সামনে রেখে, যেহেতু বাস্তবতা যে ইসলামী দলগুলোর অধিকাংশই নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কোনো ধরনের সম্ভাবনা নেই, বাস্তবতা আলোকেই বলতে হচ্ছে, এবং প্রতিটি দলই নিশ্চয়ই ক্ষমতায় বা সরকার গঠনের প্রক্রিয়া নিয়েই সামনে এগোতে চাই। সেই জায়গা থেকে আপনাদের ভাবনা। আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। বাংলাদেশের গত 5 তারিখের পর হাসিনার পতনের পরে স্বভাবত এই দেশের মানুষ দীর্ঘদিন যাবৎ কোনো নির্বাচিত সরকার ছিল না। যেই সরকারটা 3টা টাইম ক্ষমতায় ছিল, তারা কলে কৌশলে নির্বাচনের নামে একটা প্রতারণা করে তারা ক্ষমতায় টিকেছিল। কিন্তু এই দেশের মানুষের প্রত্যাশা হলো যে স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এমন একটা নির্বাচনের প্রত্যাশা। এই নির্বাচনের প্রত্যাশা সকল দলগুলা, শুধু ইসলামী দল না, সকল ঘরানার দলগুলাই চাচ্ছে যে এই ধরনের একটা নির্বাচন হোক। এখন সুষ্ঠু নির্বাচন করার জন্য যে নির্বাচনী বিভিন্ন ব্যবস্থা একেবারে ভেঙে গেছে, সেগুলোকে একটু সংস্কারের অবশ্যই মেরামত করার প্রয়োজন আছে। এই জন্য আমরা মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব হবে যে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য এবং মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থার দিকে ফিরে আসার জন্য যতটুক করা দরকার ততটুক করবে। ছাত্র জনতার একটা দাবি আছে যে বিগত স্বৈরাচারী হাসিনার সরকার শেষ মুহূর্তে যেভাবে ছাত্র জনতার উপরে তারা গুলি চালিয়ে নির্বিঘ্নে হত্যা করেছে, এই হত্যাগুলোর বিচারের দাবি আসছে, যে এইগুলা অবশ্যই বিচার করতে হবে। আমরা দেখলাম যে বিগত দিনে এই স্বৈরাচারের সহযোগী যারা ছিল, আপনি দেখলেন যে কয়েকদিন আগে আমরা দেখলাম যে প্রায় দীর্ঘদিন দেশে থাকার পরে ওবায়দুল কাদের দেশের বাহিরে এসে চলে গেছে। এই যে একটা দীর্ঘ সময় দেশে তাকে সহযোগিতা করে কারা কিভাবে রাখলো, এবং গত এই সময়টার মধ্যে আমি কিন্তু দেখলাম যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের কোনো বড় ধরনের নেতা যাদেরকে মানুষে মনে করে যে তাদেরকে বিচারের আওতায় আনার প্রয়োজন, এটা করতে পারেনি। এই জন্য আমরা একটা সন্দেহ যে এই সরকার কবে নাগাদ তারা নির্বাচন দিতে পারবে সেটারও সুনির্দিষ্ট কোনো একটা তারিখ তারা দিতে পারে। আপনাদের পক্ষ থেকে কোনো দাবি কি এই পর্যন্ত জানানো হয়েছে যে এতদিনের মধ্যে নির্বাচনটি দেওয়া উচিত? বিভিন্ন এই সরকারকে এখন পর্যন্ত সকল দল মনে করতেছে যে আমরা এই সরকারকে গঠন করছি, সুতরাং সরকারের বিরুদ্ধে সরকারকে খুব বেশি কোণঠাসা করতে কেউ চাচ্ছে না। চাচ্ছে যে যৌক্তিক একটা সময়ের মধ্যে যতটুক সময় না হইলে সরকার এই কাজগুলা করতে না পারে না, এতটুক সময় সবাই দিতে চায়, কিন্তু এটা আনলিমিটেড কোনো সময় না হওয়া উচিত। এটাও তো এক ধরনের বায়বীয় কথা কিনা, যৌক্তিক সময়। সেই যৌক্তিক সময়টা তো কেউ মনে করতে পারে 2 বছর, কেউ মনে করতে পারে 5 বছর। সেটি আসলে কতদিনের মধ্যে হওয়া উচিত? যদি আমি এখনই আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, যদি আমাকে বলেন, তাহলে আমি মনে করি যে যৌক্তিক সময় অন্তত এই যে কাজগুলো আছে এগুলো সমাধান করে যদি সরকার সত্যিকার অর্থে সেভাবে অগ্রসর হয়, কাজ কোনটা কবে করবে এটা যদি সে ঠিক না করে, তাহলে কাজ কোনোদিনই করতে পারবে যে কত দিনের মধ্যে কোন কাজটা করব। তাহলে আমি মনে করি যে 1 বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা উচিত। আগামী জানুয়ারির, অর্থাৎ এই যে জানুয়ারি আসতেছে, এই জানুয়ারির পরের জানুয়ারি আসার আগেই
মানে যে নির্বাচন সম্পন্ন করা উচিত, এতটুকু সময় যদি হয় তাহলে আমি মনে করি যে সরকার মোটামুটি সদিচ্ছা থাকলে এই সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারবে। আমি একটু ডক্টর আব্দুল কাদের আপনার কাছে জানতে চাই যে ইসলামী দলগুলোর মধ্যে তো অবশ্যই মতবিরোধ রয়েছে, মতবিরোধ না থাকলে তো এত ধরনের রাজনৈতিক দল থাকতো না। কেন ইসলামই তো আমাদের লক্ষ্য, সেই ইসলামকে সামনে রেখে আমরা এত ধারায় বিভক্ত কেন? এটা যদি অনেক বড় মানে পুরনো প্রশ্ন এবং একই সঙ্গে বড় প্রশ্ন, আর তারপরেও করতে চায়, তখন এগুলো নিয়ে মানুষের কৌতূহল সবসময়ের জন্যই রয়েছে। ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শকবৃন্দ তাদেরকে দিয়ে আমি তাদেরকে সালাম জানিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী দলগুলো অনেক ধারায় বিভক্ত, কথা সত্য। তো ইসলামী দল নয়, সব দলই। সেটা অন্য কথা, কিন্তু ইসলাম তো একেবারে আলাদা একটা বিষয়। সমাজতন্ত্র মাসপাত এক হওয়ার পরও 17 দল তৈরি হয়েছে। কাজে এই কথাটা বুঝতে হবে কেন তৈরি হয়। একটি উদ্দেশ্য এক হওয়ার পরেও পদ্ধতি প্রক্রিয়া নিয়ে মত পার্থক্য হতে পারে এবং স্পেসিফিক প্রোগ্রাম নিয়ে মত পার্থক্য হতে পারে। এটা ইসলামের মধ্যে সম্ভব। আমরা নামাজ পড়ার জন্য মসজিদ বানাই, কিন্তু মসজিদ একটা নয়, হাজার হাজার মসজিদ হচ্ছে। দূরত্বের কারণে হয়, অথবা জনসংখ্যা বেশি হলে এখানে হয়, বিভিন্ন কারণে হয়ে থাকে। মাদ্রাসাও কিন্তু অনেকগুলো গড়ে উঠতে পারে। ইসলামী দলগুলোর মধ্যে লক্ষ্য নিয়ে খুব মত পার্থক্য নেই, একই কাজ তারা করতে চায়, তবে এটাকে বাস্তবায়নের পদ্ধতি প্রক্রিয়া ব্যাপারে মত পার্থক্য আছে। কেন একই ছাতার নিচে আসা যায় না? জি, যদি ইসলামী বাস্তবায়ন করতে হয় এটা আমরা কাম্য, আমরা প্রত্যাশা করে আসা উচিত, কিন্তু বাস্তবতা হচ্ছে, এবং ইসলাম যেহেতু 1400 বছর আগে আমাদের কাছে পৃথিবীতে এসছে, এবং এই 1400 বছর পার হয়ে যাওয়ার পরে এখন যে বাস্তবতা, এই বাস্তবতার আলোকে আমরা ইসলামকে কায়েম করতে চাচ্ছি, প্রতিষ্ঠা করতে চাচ্ছি। প্রতিষ্ঠা করতে গিয়ে স্বাভাবিকভাবে মত পার্থক্য হবে, যে এইভাবে করলে ভালো হবে, এইভাবে করলে ভালো হবে না, বা তার নেতৃত্বে করলে কাজটা সুন্দর হবে। এই মত পার্থক্যটা অযৌক্তিক কোনো ব্যাপার না। অযৌক্তিক ব্যাপার হচ্ছে এটা, এক দল যদি আরেক দলকে গালাগালি করে তাকে দমন করার জন্য তারা উঠে পড়ে লেগে যায়, এটা হচ্ছে অযৌক্তিক ব্যাপার এবং এটা প্রয়োজন, মোটেই প্রয়োজন নয়। সেটা এটা আমরা বিরোধিতা করি। যে দল ভিন্ন হতে পারে, যেমন মাদ্রাসা ভিন্ন, অথবা ধরেন আপনার মসজিদ ভিন্ন হচ্ছে, তারপর দিয়ে এক মসজিদের লোকেরা এক মসজিদের ইমাম সাহেব আর মসজিদ ইমাম সাহেব গালাগালি করে, এটা খুবই গর্হিত অপরাধ হবে। ঠিক তেমনিভাবে মাদ্রাসাও ভিন্ন হতে পারে, কিন্তু পড়া মানে একই জিনিস, কিন্তু আপনার মনে রাখতে হবে। কিন্তু আপনার পড়া ইসলাম বলেও না নিশ্চয়ই, তাতেও ইসলাম বলেই না, ইসলামে তো এটা অনুমোদনই নাই। কিন্তু মাদ্রাসা আলাদা করার সমস্যা না, সমস্যা হচ্ছে যে আপনি এক মাদ্রাসাকে আরেক মাদ্রাসা প্রতিদ্বন্দ্বিতা করে ফেলেন, তাহলে এটা সমস্যা তৈরি হবে, লোক বিভ্রান্ত হবে। এবার আপনি এক মাত্রায় একজনে পড়াচ্ছেন, আরেক মাত্রায় আরেকজনে পড়াচ্ছে, যদি হয় বিপরীতমুখী হয় যদি, এইটাও কিন্তু প্রশ্নের বোধ হবে। এই জন্য আমরা মনে করি দল ভিন্ন হওয়া খুব বিচিত্র না, এবং এটা খুব বেশি অসঙ্গত মনে করি না। তবে দলের ভিতরে যাতে এক দল আর দলকে সত্য মনে না করে, এক দল আর দলকে ঠেকাবার জন্য কাজ না করে, এটা অবশ্যই প্রত্যাশিত। ইসলাম এটা চায়। মাঝে মাঝে আমরা হয়তো কোনো কোনো দল আরেক দলকে নানান ধরনের বকাঝকা করে, এটা আমি সঙ্গত মনে করি না। এই জন্য যদি আমরা সবাই কাজ করতে পারি, এক লক্ষ্যে এক ধ্যানে এক লক্ষ্যে আমরা কাজ করছি। লক্ষ্যে বোঝার জন্য আমাদের কর্মসূচিগত পার্থক্য আছে, কিন্তু লক্ষ্যের কোনো পার্থক্য নাই। যদি এটা আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের মধ্যে সহনশীলতা, সহাবস্থান সম্ভব এবং ঐক্য আলটিমেটলি সম্ভব। সেই ঐক্যের জায়গা থেকে জামাতে ইসলামী চেষ্টা করছে যে জোট গড়ার, ইসলামী দলগুলোকে নিয়ে। জামাতে ইসলামী জোট গড়ার প্রক্রিয়া অব্যাহত রাখলে আপনারা কি তাদের নেতৃত্বে যাবেন? খিলাফত মজলিসের পক্ষ থেকে আমি জিজ্ঞেস করছি, মানে খিলাফত মজলিস উদ্দেশ্য করে জোট করা রকম ফের আছে, কীভাবে জোটটা হবে। আমরা যারা চাচ্ছি যে নির্বাচনে এক প্রার্থী একজন দেওয়া হবে ইসলামের পক্ষ থেকে, তিনি যে দলের হোক না কেন, এই ব্যাপারে যদি আমরা ঐক্যমত বুঝতে পারি, তা জোটের প্রয়োজন হয় না। আচ্ছা, জোট যে অর্থে আমরা বুঝি যে একটা বিশেষ নামে একটা প্ল্যাটফর্ম বানিয়ে এই না করেও যে আমরা করতে পারি, যে আমরা মনে করি যে ইসলামপন্থীরা নির্বাচন লড়াই করবে এক হয়ে। এক হয়ে অর্থ হচ্ছে এক জায়গায় একটা প্রার্থী দাঁড় করাবে, এবং এই প্রশ্ন আমরা আনুষ্ঠানিক করতে পারি। এটাই হলো বড় জোট। এটা জোট হওয়ার দরকার নাই, বা কারণ নেতৃত্ব মানার প্রয়োজন নাই।
শুধু একজন ইসলামপন্থী প্রার্থীকে আমরা দাঁড় করাবো যে আমরা একমত হই এই প্রশ্নে আমরা চেষ্টা করছি ব্যাপারটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আমরা আশা করি এটা সম্ভব হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, আমি মনে করি। আমি একটু আহমদ আল কাশেমি আপনাকে জানতে চাই যে হেফাজতে ইসলাম তো অবশ্যই নানানভাবে নিপীড়িত হয়েছে আওয়ামী লীগের শাসনের সময়, কিন্তু সেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কওমি জননী হিসেবেও আখ্যা দেওয়া হয়েছিল। আমরা কি এটা বলবো যে এটা কৌশল ছিল না অন্য কিছু ছিল? হেফাজতে ইসলাম তো আর ওনাকে কওমি জননী উপাধি দেয় নাই। এটা একটা প্রেক্ষাপট ছিল যে বাংলাদেশের যে কওমি মাদ্রাসার সনদের একটা স্বীকৃতি দিয়েছিলেন মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই সময় ওই বোর্ড হেফাজতে ইসলাম না, ওই বোর্ডের প্রধান ছিলেন আমাদের আহমদ শফী সাহেব রহমতুল্লাহি আলাইহি। তো যেহেতু আহমদ শফী সাহেবের ওনার সভাপতিত্বে জিনিসটা হয়েছে, এটাকে কিন্তু গোলমাল পাকায় ফেলে যে হেফাজতে ইসলামের আন্দোলন হাসিনার বিরুদ্ধেও ছিল না, এটা তো ছিল আমাদের কিছু দাবি দাবা নিয়ে যে কোনো সময় সব সময়ের জন্য। একক হাসিনার বিরুদ্ধে তো হেফাজতে ইসলামের কোনো ইয়ে ছিল না। তো যাই হোক, তো ওই সময় কওমি জননী উপাধি তো সেইটাও দেয় না। শোনেন, কওমি জননী উপাধিটা একজন ব্যক্তির একজন বক্তার বক্তব্যে আসছিল জিনিসটা। যে কোনো সময় ওই মাহফিলে শুকরানা মাহফিল যেটার নাম ছিল, সেই শুকরানা মাহফিলের একজন ব্যক্তির বক্তব্যে ওনাকে কওমি জননী উপাধি দিয়ে দিয়েছে। তো আমাদের দেশের মিডিয়াগুলা যেহেতু এটা ওনার পক্ষের, এটা সবাই লুপে নিছে যে কওমি জননী। মিডিয়া লুপে নিছে, কিন্তু একজন ব্যক্তির বক্তব্য ছিল। কিন্তু হেফাজত ইসলামীও তো বা অথবা আপনি কওমি বোর্ড বলেন, তারাও তো বিরোধিতা করেনি পরবর্তীতে যে না আমরা দেইনি। ওই সময় শেখ হাসিনাকে একটা সংবর্ধনার শুকরানা মাহফিল, সেখানে একজনের বক্তৃতা দিছে, শেখ হাসিনা উপস্থিত আছেন, আর সেই সময় এটার বিরোধিতা করা তাকে আরো অপমান করা, এটা তো ওই সময় সঙ্গত ছিল না। ব্যক্তির বক্তব্য উনি তো, আমরা লিখিতভাবে কওমি মাদ্রাসা বোর্ড থেকে যে আজকে আমরা কওমি জননী হিসাবে ওনাকে উপাধি দিলাম, এরকম কোনো উপাধি তো ওনাকে দেওয়া হয় নাই। কিন্তু পরবর্তীতে সেগুলো তো ব্যাখ্যাও দেওয়া হয়নি। পরবর্তী ব্যাখ্যাও দেওয়ার শুনেন, আপনি তো জানেন যে বিগত হাসিনার আমলে তার বিরুদ্ধে আবার এই ধরনের ব্যাখ্যা দেওয়া, এটা তো সমুচীন মনে করেন নাই কেউ। কিন্তু হাসিনার পক্ষেও তো আর কিছু বলা হয়নি। একজন ব্যক্তি বইলা ফেলছে, সেই ব্যক্তির পুরস্কৃত হয়েছেন, হাসিনা তাকে পুরস্কার দিচ্ছেন। যিনি বাইতুল মোকাররমের খতিব ছিলেন দীর্ঘদিন, আর এখন এই যে পট পরিবর্তনের সময় উনি বাইতুল মোকাররম আর যাইতে পারেন নাই, ওনাকে বরখাস্তও করা হয় নাই। এর আগে উনি ওইখানে জনগণ ওনাকে প্রত্যাখ্যান করছে। সেইটা এই জন্য হেফাজতে ইসলাম যেই অবস্থায় আগে ছিল এখনো আছে। হেফাজত অরাজনৈতিক সংগঠন, আমরা ওই প্ল্যাটফর্মটাকে অরাজনৈতিক হিসাবে ব্যবহার করি। আমাদের হেফাজতে ইসলামের মধ্যে বিভিন্ন দায়িত্বশীল আছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বড় বড় পদে আছে। তা আমরা বলি যে প্রত্যেকেই আমাদের রাজনীতি আমাদের নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা করি, আর হেফাজতে ইসলামের প্ল্যাটফর্ম যখন আমরা থাকি সেটা অরাজনৈতিক, অর্থাৎ আমাদের যে অরাজনৈতিক যে দাবি দাবাগুলো আছে সেইগুলো নিয়ে হেফাজতে ইসলাম কাজ করে। তার মানে হেফাজতে ইসলামে আপনারা যারা রয়েছেন নেতৃত্বে বা যেভাবে হোক যে কোনো প্রক্রিয়া জড়িত, তারা হেফাজতে ইসলাম সরাসরি রাজনৈতিক দল হিসেবে কোনো প্রার্থী দিবে না নির্বাচনে? না, আপনারা যারা অন্যান্য দলে আছেন তারা প্রার্থী হিসেবে দাঁড়াবেন, বিষয়টা এরকম? তারা তো দেবী, কারণ অন্যান্য দল হেফাজতে ইসলামের প্রায় অনেকেই আছেন, কারণ এর বৃহৎ একটা প্ল্যাটফর্ম। হেফাজতে ইসলামের নামে যে হেফাজতে ইসলাম 10 জন প্রার্থী দিবে, 20 জন, এরকম কোনো প্রার্থী কেউই দিবে না। হেফাজত যেভাবে আগে ছিল এখনো সেটা অরাজনৈতিক থাকবে। বাকি হেফাজত অবশ্যই ইসলামী দলগুলোকে সহযোগিতা করবে, এখন আগেও সহযোগিতা করছে, ইসলামী দলগুলোর সহযোগিতায় আছে হেফাজত। আচ্ছা, মূল প্ল্যাটফর্মটা অরাজনৈতিক একটা ইয়ে নিয়ে থাকবে আর কি, ফ্লেভার তারা দেখাতে চাইবে বাংলাদেশের মানুষের সামনে। আমি একটু ডক্টর আব্দুল কাদের, আপনার কি মনে হয় যে ইসলামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং বহুধা বিভক্ত, তাতে করে এই নির্বাচনে খুব বেশি প্রভাব ফেলতে পারবে? নির্বাচন যেদিনই অনুষ্ঠিত হোক না কেন, আমরা যে ফর্মুলা বলেছি এই ফর্মুলায় আগালে পরে অবশ্যই প্রভাব বিস্তার করতে পারবে।
আমরা মনে করি। মানে সেই প্রক্রিয়াটা কি? ওই যে বললাম, এক আসনে এক প্রার্থী, ইসলামের নামে একাধিক প্রার্থী থাকবে না। এভাবে যদি আমরা ইলেকশন করতে পারি তাহলে অবশ্যই প্রভাব পড়বে। কারণ জনগণের দাবি কিন্তু যারা ইসলামপন্থী বা যারা ভালোবাসে, এরা দাবি করে যে আপনারা এক হয়ে আসেন। এক যদি আমরা হতে পারি এর অর্থে, তাহলে কিন্তু প্রভাব অবশ্যই বিস্তার করবে। কিন্তু নানান সময় তো আমরা বিভিন্ন ফরম্যাটে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা দেখেছি। ইসলামী দলগুলোর মধ্যে নানান ধরনের জোট, তারাও কি খুব বেশি সুবিধা করতে পেরেছে? এবং যেহেতু পারেনি, বাস্তবতা যেটা বলে, আসলে কেন পারছে না? কেন ইসলামী, এটা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে ইসলামী দলগুলো কেন মানুষের আস্থা অর্জনের, আমি ওইভাবে বলবো না, মানে আমি ভোটের হিসেবেই বলি, ভোটের হিসেবে কেন তারা খুব সুবিধাজনক অবস্থানে যেতে পারছে না? সেটা তো মৌলিক প্রশ্ন। এই প্রশ্ন তো আমাদের মধ্যেও, নিজেদের মধ্যেও আছে। আমরা যারা মাঠে কাজ করি তারাও এই প্রশ্ন আমাদের মধ্যে আছে যে আমরা কেন পারছি না। কেমন ফাইন্ডিংসে কি পেলেন আপনারা? তো আমাদের ফাইন্ডিংস হচ্ছে, বা সারা দুনিয়ার যে অভিজ্ঞতা আমাদের সামনে, আমরা মনে করি জনগণের রাজনীতিটা হয় সাধারণত জনগণের উদ্দেশ্যে হয়, জনগণকে সেবা দান করার জন্য, জনগণের সমস্যা সমাধান করার জন্য রাজনীতি মূলত কাজ করে। এটা যদি আমরা জনগণের বোঝাতে পারি, জনগণ আমাদের ধর্মীয় প্রশ্নে আস্থা রাখে, কিন্তু আমরা ওই কাজটা করতে পারবো কিনা বা আমাদের হবে কিনা এই ব্যাপারে অনেক সময় আস্থার অনাস্থা দেখা দেয়। কিন্তু ধর্মীয় যে কোনো ইস্যুতে জনগণ আলেমুল আমাদের আস্থা রাখে, কিন্তু আলেমুল দ্বারা আমাদের এই কাজটা হবে কিনা, রাস্তাঘাট তৈরি হবে কিনা বা সম্ভব হবে কিনা, এটা নিয়ে তাদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব আছে। কেমন এটা যদি আমরা দূর করতে পারি, জনগণের সমস্যা সমাধানে যদি আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি, জনগণের সমস্যা সমাধান করার জন্য আমরা সংগ্রাম করতে পারি, জনগণ উপলব্ধি করে যে এদের দ্বারাই হবে। আমরা তো বহু দল দেখেছি এই পর্যন্ত, এবার আমাদের এখন তো টেস্ট করে দেখা দরকার আছে এদেরকে, যারা তারা পারে কি না। যদি আমরা করতে পারি সেটা, এবং এই ব্যাপারে আগের চেয়ে আমাদের অবস্থা আমি মনে করি পরিবর্তন হয়েছে, এবং সব ইসলামী দলগুলি কিন্তু এইসব ব্যাপারে জোর দিচ্ছে, এবং এই যে সমস্ত জনগণের সমস্যা, জনগণের ইস্যু, এগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। আমরা সাধারণত ধর্মীয় বিষয়গুলোকে গুরুত্ব দিই, নিশ্চিত গুরুত্ব দিতে হবে, কিন্তু সাথে সাথে জনগণের সমস্যা, জনগণের প্রয়োজন, এই সমস্ত প্রশ্ন আমাদের গুরুত্ব দিতে হবে, এবং এটাই প্রাইম গুরুত্ব জনগণ বিবেচনা করে। এই জন্যই আমি মনে করি ইসলামী দলগুলো এরা অগ্রসর হচ্ছে, তারা চিন্তা ভাবনা করছে, তারা প্রোগ্রাম থ্রো করছে, এবং যদি অব্যাহত থাকে এবং এর সঙ্গে ঐক্যও আমরা হতে পারি, তাহলে কিন্তু একটা প্রভাব বিস্তার অবশ্যই করবে ইনশাআল্লাহ। আমরা আশা করি। আপনি বলতে চাচ্ছেন যে এর আগে ইসলামী দলগুলো যে ধারা রাজনীতি করেছে শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য বা ইসলামী যে বয়ানগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করেছেন, জনগণের জনসম্পৃক্ত ইস্যুগুলো আপনারা আসলে ওইভাবে অ্যাড্রেস করতে পারেননি, সেইগুলো আপনারা এখন গুরুত্ব দেবেন। আমি একটু আহমদ আল কাশেমি, যদি ইসলামী দলগুলো ক্ষমতায় যায়, সেক্ষেত্রে আপনারা কি, মানে আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, ব্যক্তিগত মতামত কি আপনার, ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হবে নাকি দেশের সংবিধান সমুন্নত রেখে সেই ধারায় দেশ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে? ইসলামী দলগুলা যদি ক্ষমতায় যায়, সাপোজ আপনার কথা অনুযায়ী, এখন আমরা রাতারাতি তো সব কিছু পরিবর্তন করা সম্ভব না, কারণ এখন বর্তমানে যে নির্বাচনটা হবে, এটা কিন্তু আমরা এই বর্তমান চলতি সংবিধানের মানে ভিত্তিতেই কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, এটাই হলো বাস্তব। এখন তার পরবর্তী সময় যদি এই সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করতে পারে ইসলামী দলগুলা, তখন সংসদে তারা, মানে এটা আমি বলতেছি যে শৃঙ্খলার সাথে সংসদে তারা আইন সংশোধন করিয়া যে কোনো প্রকারে অবশ্যই শরিয়ার দিকে অগ্রসর হওয়া, এটা তো জনগণের ইসলামী দলগুলার চাহিদা তো এটাই, যে আমরা শরিয়ার দিকে যাব। এখন শরিয়ার আইনের দিকে কিভাবে যাব, এটা তো আমরা হুট করে একটা আইনের দিকে চলে যেতে পারবো না। তো আমি মনে করি পরবর্তী কার্যক্রমগুলা ইসলামী দলগুলার মানে কি ধরনের, কিভাবে, কতটুক তারা পারবে, মানে আমরা কতগুলো আসন পেলাম, আমাদের সেটার দ্বারাতে কি করতে পারবো, সম্মিলিত সেই সময় সিদ্ধান্ত নেবে যে আমরা শরিয়া আইনের দিকে কিভাবে কিটা শুরু করবো। সেই সময় সিদ্ধান্ত সংসদে যদি আপনাদের সংখ্যাগরিষ্ঠতা হয়, সেক্ষেত্রে আলাপ আলোচনা ভিত্তিতে করবেন। কিন্তু মানুষের কাছে কি প্রতিশ্রুতি থাকবে আপনাদের, যে আমরা একটা নির্বাচনী ম্যানিফেস্টো থাকে, তো এইবারের জন্য আপনারা কি ভাবছেন, যে আগে যেমন বলতেন
অনেকেই বলতো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করা হবে বা তারা কি করবে একটা দিক নির্দেশনা থাকতো। সেই জায়গা থেকে আপনারা কি বলবেন যে যদি সংখ্যাগরিষ্ঠতা পান বা সেই ধরনের পরিবেশ আসে, সেক্ষেত্রে আপনাদের প্রস্তাবটা কি থাকবে? ওটা তো আলোচনা ভিত্তিতে আপনি বলছেন, কিন্তু এখনই যদি মানুষের সামনে আপনাদের প্রতিশ্রুতিটা জানতে চাই, সেটা কি বলবেন? এক নম্বর হলো যে সকল ইসলামী দল যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে এবং সকলের এই যদি একটা বক্তব্য হয় যে আমরা ইসলামী দলগুলা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই এবং আমাদের বক্তব্যই, তখন তো আমরা সকল দল মিলে আমরা একটা বক্তব্য তৈরি করব এবং কতটুক কিভাবে দেওয়া যায় সেটা আমরা সেই সময় চিন্তা করি। এখনো পর্যন্ত চিন্তা ভাবনা না, করেননি? এটা এখনো চিন্তা করি। হ্যাঁ, তবে বলতে পারেন যে প্রত্যেকটা ইসলামী দলের তাদের দলীয় বক্তব্য আছে। এখন প্রত্যেকটা ইসলামী দলের তাদের দলীয় বক্তব্য আছে। আমাদেরও একটা দল আছে, আমাদের দলীয় বক্তব্য আছে। তো এখন আমরা যেভাবে চাচ্ছি যে আমাদের দল আরেকটা দল, এটা সবাই জানে যে আমরা বিক্ষিপ্তভাবে যে সমস্ত ইসলামী দল আছি, আমরা কেউই এই দেশে মানে ক্ষমতায় যাওয়ার মতো কোনো রাখি না। কিন্তু সম্মিলিত একটা প্রচেষ্টা হইলে এটা একটা আশার আলো দেখার মতো একটা হয়। তো সেটা যখন হবে তখন চিন্তাটা আমরা সম্মিলিতভাবে করব, আর সম্মিলিত চিন্তার ফসল ওই সময় আপনারা জানতে পারবেন যে আমরা কি বলতে চাই। আচ্ছা, যে আমরা আলোচনায় ফিরবে একটা ছোট্ট বিরতি পর, দর্শক একটা ছোট্ট বিরতি। আবার আমন্ত্রণ 21 রাতে ডক্টর আহমদ আব্দুল কাদের। আওয়ামী লীগের নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে নানান ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, তাদেরকে সুযোগ দেয়া না দেয়া নিয়ে আপনাদের কি মনে হয় খিলাফত মজলিসের পক্ষ থেকে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কিনা? আমরা যেটা মনে করি বা আমি যেটা মনে করি, আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে এবং ছাত্র জনতার বিরুদ্ধে যে অপরাধ করেছে এটি বিচার আগে হতে হবে। যদিও আমাদের প্রসিকিউটর বলছে যে দল হিসেবে তারা বিচার করবে, কিন্তু আমরা দাবি করি দল হিসেবে বিচার করতে হবে। বিচার করার পরে এরপরে আওয়ামী লীগের যদি ক্ষমা প্রার্থনা করে, তারা যদি সংশোধিত হয় এই বিচারে, তার পরবর্তী দেখা যায় আওয়ামী লীগ তারা নিবন্ধন পাবে কি পাবে না। তখন নিবন্ধন তারা আছে, আমি মনে নিবন্ধনটা এখন বাতিল করা উচিত, বাতিল করে তাদের বিচার করা উচিত। বিচার করে এরপরে ডিজাইড হবে, তারা নতুন করে অ্যাপ্লাই করবে এবং কারা নেতৃত্বে আসতে আমরা বিবেচনা করব, কি অপরাধী আসছে কেউ নাকি নিরপরাধী কোনো মানুষ, তখন নিবন্ধন আলোকে তারা নির্বাচন করতে পারবে। কিন্তু এই মুহূর্তে নয়, আমি মনে করি না সামনে নির্বাচন কোনো অবস্থাতে করে দেওয়া যায় না। কিন্তু এখন তো নিবন্ধন বাতিলও করা হয়নি, নিষিদ্ধও করা হয়নি, কিছুই করা হয়নি। সেই জায়গা থেকে আপনাদের মানে মন্তব্য কি হবে যে এই অবস্থায় যদি থাকে তাহলে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত কিনা? আমি মনে করি দেওয়া উচিত না। তাদের বাতিল করা হয়নি, এর বাতিল প্রক্রিয়া যেতে হবে তাদেরকে। কর্তৃপক্ষ নির্বাচনে যেহেতু নির্বাচন কমিশন অ্যাক্টিভ হচ্ছে, তাদের বলছে আমি প্রস্তুত হচ্ছি, তখন তাদেরকে বিবেচনা করতে হবে। দাবিটা তো আমাদের না, ছাত্র সমাজের সাধারণ দাবি এটা। যারা 2000 মানুষ মেরেছে এবং কয়েকদিনের মধ্যে যারা প্রায় 20-30 হাজার মানুষকে আহত করেছে, পঙ্গু করেছে, এদের কি বিচার করা হবে না? এটা বললে হবে না যে একজন মানুষ করেছে কাজটা, তাদের অনেকেই করেছে, তাদের সবাইকে বিচার করতে হবে এবং দল হিসেবে তারা করেছে, কমিটিতে সবাই মিলে কাজটা করেছে। এই জন্য আমি মনে করি দলের বিচার করা উচিত। দলের বিচার করে এখন বিচারের রায়ের আলোকে বিচার করা হবে, তাদেরকে নিবন্ধন দেওয়া হবে কি দেওয়া হবে না। এই জন্য এই কাজটা এখনও শুরু হয় না। আমি অনুরোধ করবো অন্তর্বর্তী সরকারের কাছে যে এইভাবে আপনারা পদক্ষেপ গ্রহণ করেন এবং বিচারের আওতায় যান। জানি তাদের উপরে চাপ আছে, বিভিন্ন দেশের দূতাবাস চাপ দেয় সৃষ্টি করে যে আওয়ামী লীগকে সাথে নিতে হবে। আওয়ামী লীগ কীভাবে নেব সাথে? আওয়ামী লীগ যদি সংগঠিত হয়, আওয়ামী লীগ নামের প্রতি আমাদের কোনো ইয়া নেই। নাম একটা দলের থাকতে পারে একটা নাম, কিন্তু তাদের কর্মকাণ্ড যদি সংশোধন না হয়, তাদের মধ্যে অনুমতি না আসে, তাদের 2000 লোক মেরেছে, এখানে এটা মারাত্মক অপরাধ তারা করেছে, তারা এখনও জাস্টিফাই করছে, এখনও শেখ হাসিনা দিল্লি বসে বসে জাস্টিফাই করছে, যেখানে অনুভূতি তাদের নাই। এই অবস্থা তাদেরকে আমি মনে করি সুযোগই নেই, মনে করি নাই। সুযোগ দিলে 2000 লোকের
আত্মার প্রতি অবমাননা করা হবে, অশ্রদ্ধা জ্ঞাপন করা হবে, হাজার হাজার পঙ্গু লোকদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এই জন্য আমি মনে করি এই বিপ্লব যেটা হয়েছে আমাদের, এটার প্রতি যদি আমরা সম্মানবোধ থাকে, যদি আমরা মনে করি অর্থভাবে কিছু করতে চাই, তাহলে তাদেরকে বাদ দিয়ে তাদেরকে বিচারের আওতা পুরো এনে এরপর নির্বাচন করতে হবে। এলো আমাদের দাবি, সোজা দাবিটা। আহমদুল কাশেমি, বিএনপি তো সরাসরি বিরোধিতা করছে, তারা নিষিদ্ধ করার পক্ষে নয়। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে যদি আমরা তাদেরকে ট্রিট করি, সেই জায়গা থেকে আপনাদের প্রতিক্রিয়া? বিএনপি তাদের যে কোনো একটা কৌশলে তারা এই কথা বলছে, এটা আমি মনে করি। মানে কৌশলটা কি, আপনার কি মনে হয়? কৌশল ওইটা চায় না যে বিএনপি, মানে আওয়ামী লীগ যেটা করছিল যে বিএনপিকে বাদ রেখে এর হইল একটা যে আমরা তো ক্ষমতায় চলে আসবো, সুতরাং আওয়ামী লীগকে যদি নির্বাচনে আইনে ক্ষমতায় আসতে পারি তাহলে আমাদের ক্ষমতাটা স্থায়ী থাকবে। এটা তাদের ভাবনা হইতে পারে বা আমার আন্দাজ হইতে পারে, এটা ভুলও হইতে পারে। তো এখন বিএনপি চাক আর না চাক, বিএনপির চাওয়ার উপরে তো সব নির্ভর করে না। কারণ এই যে আগস্টের অভ্যুত্থান, এটা তো শুধু খালি বিএনপি করে নাই, ছাত্র জনতা, অন্যান্য রাজনৈতিক দল পিছিয়ে থেকে তাদেরকে সহযোগিতা করে এটা একটা চূড়ান্ত পর্যায়ে আসছে। তো সুতরাং বিএনপি না চাইলেও অন্যরা তো চায়। সুতরাং আওয়ামী লীগের এখন আমি যেটা মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেয়ে বড় কথা হলো যে আওয়ামী লীগকে এখন স্থগিত করতে হবে। আওয়ামী লীগ এইভাবে, আওয়ামী লীগ কিন্তু অনুশোচনা করে নাই। আপনি দেখছেন যে এই পর্যন্ত হাসিনার বহুত বক্তব্য, বাহিরের থেকে তার বক্তব্য আসছে, কোনো বক্তব্য আসে নাই যে আমি দুঃখ প্রকাশ করছি যে এই ঘটনা যে এই পর্যায়ে বা এইভাবে যাবে, এটা আমি হয়তো মনে করতে পারি নাই, এইটার জন্য আওয়ামী লীগ বা আমরা ক্ষমা চাই। তো তারা ক্ষমা চায় না। সুতরাং এই যে এই একেবারে মনে করেন আমাদের 71-এ যুদ্ধ হয়েছে, বিভিন্নভাবে আমাদের মানুষ মারা গেছে, সেটা হলো ভিন্ন কথা। এখন আমাদের দেশের, আমাদের টাকা কিনা অস্ত্র, আমাদের পুলিশ আমাদের ছাত্র জনতার উপরে ব্যবহার করে শুধু খালি একজন লোককে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য মানুষকে করবে, মানে এটা তো ভয়াবহ একটা ব্যাপার, এটা তো মানা যায় না। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, সেটা একটা পর্যায়ে ছিল, কিন্তু হাসিনার সাথে আর আমাদের ছাত্র জনতা এরা তো যুদ্ধ করতে যায় না, এরা তো কোনো অস্ত্র নিয়ে যায় নাই, এদের হাতে তো কিছুই ছিল না। নিরস্ত্র মানুষগুলোকে একবারে বুলেট মেরে তাদেরকে গুলি করা এবং প্রত্যক্ষ বা তাদেরকে গুলি করা হচ্ছে। এমন না যে ছত্রভঙ্গ করার জন্য অনেক মানুষকে টিয়ার সেল বা রবার বুলেট বিভিন্ন ছোড়ার কারণে 2-4 জন মানুষ হয়তো যে মারার জন্য করা হয় না, কিন্তু সাধারণ আহত হয়ে অনেক সময় মানুষ মারা যেতে পারে। কিন্তু এগুলো তো একেবারে নিশান করে তাদেরকে মারা হয়েছে। যে দলটা বা যে দলের প্রধান বা যে দলের সেকেন্ড ম্যান এত একইরা মানুষের সাথে করছে, তাদেরকে আবার নগদে আবার তাদেরকে নির্বাচন করতে দেওয়া, এইটা কত যৌক্তিক? জনসাধারণ তো চায় না তাদেরকে নগদে করে। একটা দল আছে ঠিক আছে, কিন্তু তারা তো হলো সন্ত্রাসী একটা দল, যারা এই সন্ত্রাস যারা করছে তাদেরকে আমি মনে করি যে এই মুহূর্তে নির্বাচনের থেকে তাদেরকে বাহিরে রাখতে হবে। নিষিদ্ধ করেন আর না করেন, যে কোনো আদেশে তারা অপেক্ষা করতে হবে। এই দেশের রাজনীতিটা কিভাবে যাবে, জনগণ যদি তাদেরকে সেভাবে গ্রহণ করে তাহলে তারা আবার আসবে রাজনীতিতে, অসুবিধা নেই। ডক্টর আব্দুল কাদেরকে আমি যদি সরাসরি একটা প্রশ্ন করি যে বিএনপি নেতৃত্বেও তো অনেক ধরনের ইসলামী দল ছিল বা এখনও দু একটি আছে, ওইভাবে আগের মতো নেই। এখন জামাতে ইসলামীও জোট করতে চাইছে, বিএনপিও জোট করতে চাইছে ইসলামী দলগুলোর সঙ্গে। সেক্ষেত্রে আপনারা কোন মানদণ্ডটা এখানে সামনে রাখবেন? দেখুন, এটা নির্বাচনের কমপক্ষে 1 বছর আগে এই কথা বলা স্পষ্ট বলা কঠিন। আমরা অবজার্ভ করছি, আমরা যে প্রস্তাব কীভাবে গৃহীত হয়, অন্যান্য ইসলামী দল কীভাবে এগুচ্ছে, সব মিলিয়ে আমাদের ডিসিশন নিতে হবে। এটা চূড়ান্ত ডিসিশন এই মুহূর্তে বলা যাবে না। আমরা বিএনপির সঙ্গে ছিলাম, আমরা নিজেরও ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম, জামাত ইসলামেও ছিল 20 দলে 4 দলে ছিল। কেমন এখন এটা আমাদেরকে অপেক্ষা করতে হবে, পরিস্থিতি পরিবেশ পর্যালোচনা করতে হবে, তারপর ফাইনাল ডিসিশন নেব। কাজে এই প্রশ্নে এই মুহূর্তে আমাদের পক্ষে ইয়েস নো কিছু বলার স্কোপ নাই। আহমদুল কাশেমি বলছিলেন যে তার ব্যক্তিগত মতামত দিচ্ছিলেন নির্বাচনের জন্য বা সর্বোচ্চ 1 বছর যৌক্তিক সময়। আমি আপনার মতামতটা জানতে চাই।
আমিও তাই মনে করি, কারণ এটা আগে আমি মনে করতাম, যদি আমরা প্রকাশ্যে বলতাম না, কিন্তু এটা আমার ধারণা ছিল যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত। এবং আমাদের প্রধান উপদেষ্টা এটা আশাও দিয়েছেন যে 1 বছরের মধ্যে, অথবা উনি আর 6 মাস বাড়িয়েছেন, মানে সংস্কারের স্বার্থে তিনি বাড়িয়েছেন। কেমন জি, কাজে 1 বছরের মধ্যে যদি হয়, আমি মনে করি। কিন্তু প্রধান উপদেষ্টার এই কথাটা কি যৌক্তিক আপনার কাছে মনে হয় যে উনি 6 মাস এক্সটেন্ড করার কথা, মানে সম্ভাবনার কথা বলেছেন যে 2026-এর প্রথমার্ধে জুন পর্যন্ত? তো জুন পর্যন্ত যদি জুনই হয়ে থাকে, জুনের তো বর্ষা সিজন, সেই সময় কি আদৌ বাংলাদেশে কখনো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? জুন পর্যন্ত মানে জুন পর্যন্ত, জুনের করতে জরুরি তো না, এটা আপনি আগে এপ্রিল মে তো করতে পারেন। জি, এটা সমস্যা আমি মনে করি না। যদি প্রস্তুতি নিতে হবে আগামী ডিসেম্বরের মধ্যে, মানে 1 বছর আমি মনে করি প্রস্তুতি নেবেন, এবং যদি দেখা যায় পরিস্থিতিতে আর 1 মাস দেরি করলে সুবিধা হয় বেশি, এটা তো রাজনৈতিক দলগুলো আলোচনা করে ঠিক করবে। এবং উনি এটাও বলেছেন যে চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা আলোচনা করে ঠিক করব, ফাইনাল করব। এখন আমরা মনে করি এটা অযৌক্তিক কোনো ব্যাপার না, এটা একটা রোডম্যাপ না হলেও একটা রোডম্যাপের একটা ধাপ তিনি বলেছেন। এবং এটা যদি তারা যদি এর দৃঢ়তারা থাকেন এবং এই ব্যাপারে ব্যর্থ না ঘটে, যদি মনে করি এটা যৌক্তিক সময়। আর যদি এর চেয়ে দেরি করতে হয় এবং এটা যদি ওনারা নিজেরা করতে চান, তাহলে এটা জনমনে ক্ষোভ তৈরি হবে। কারণ ধরেন বিএনপি তো চাচ্ছে 6 মাসের মধ্যে চাচ্ছে, আমরা কেউ 6 মাসের মধ্যে চাই না। 6 মাসের মধ্যে হলে আমাদের আপত্তি খুব নাই, কিন্তু আমরা মনে করি যে সংস্কারগুলো তারা কমিটি করেছেন, কমিশন করেছেন, এগুলো নিয়ে এক ঐক্যমতে পৌঁছার ইস্যু আছে। কারণ নির্বাচনের সংস্কারের প্রশ্নে বিএনপি এক ধরনের প্রস্তাব দিয়েছে এবং অন্যান্য দলগুলো এক ধরনের প্রস্তাব দিয়েছে, এই নিয়ে কিন্তু ঐক্যমত হয় নাই। বিশেষ করে কয়েকটা ব্যাপারে তো ঐক্যমতের অভাব আছে আমাদের। আওয়ামী লীগে রাখা হবে কিনা এই নিয়ে ঐক্যমতের অভাব আছে, এখানে ঐক্যমতের আসতে হবে, বা রাখলে কীভাবে রাখবে, না রাখলে কীভাবে রাখা হবে, এখানে ঐক্যমতের প্রশ্ন আছে। তারপর নির্বাচনের পিআর সিস্টেমের ব্যাপারে অধিকাংশ দলগুলি এটা সাইন দিয়েছে, বিএনপি আগে জানাই দিয়েছে আমরা একমত না, এখানে একটা ঐক্যমতে আসতে হবে, কোন যেটাই করা হোক ঐক্যমতের ব্যবস্থা করতে হবে। এরপর তৃতীয় হচ্ছে ধরেন আপনার নির্বাচনের অন্যান্য বিষয় যেগুলো আছে, অর্থনীতি বা আপনার আনুষঙ্গিক নানা বিষয় আছে, এসব ব্যাপারে ঐক্যমতের একটা চেষ্টা করতে হবে। এবং আমাদের উপদেষ্টা বলেছেন, প্রধান বলেছেন যে উনি একটা কমিশন করবেন, যেটা তিনি নিজেই প্রধান হবেন। আমরা আশা করি যে তিনি জানুয়ারিতে সবাইকে ডাকবেন, ডেকে আলোচনা করবেন, ওপেন আলোচনা হবে। অনেক ধন্যবাদ ডক্টর আহমেদ আব্দুল কাদের, ধন্যবাদ আহমেদ আল কাশেমি। দর্শক, শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।